টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভাসছে সুনামগঞ্জ সিলেট। বড় বন্যার সংখ্যা, পানিবন্দী লাখ লাখ মানুষ ভোগান্তির চরমে। বদলে গেছে অফিসের সময়, নতুন সূচি সকাল 9টা থেকে বিকেল 5টা। ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে প্রতিষ্ঠান। বোরাক রিয়েল এস্টেট ও হোটেল শেরাটনের দখলে সিটি কর্পোরেশনের হাজার কোটি টাকার সম্পদ। আদালতের নির্দেশনা থাকলেও নেই কোনো পদক্ষেপ। পদায়ন নিয়ে বিএনপিতে তোলপাড়। উপজেলা নির্বাচনের পর নানা ভাগে বিভক্ত তৃণমূল আওয়ামী লীগ, ভাঙন আরও বাড়ার আশঙ্কা। এবং সিঙ্গাপুরের মতো নিজের শহর সাজাতে চান বাংলাদেশের মেয়ররা। পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে রয়েছে অনীহা, বলছেন বিশ্লেষকরা। ঈদ মোবারক। দর্শক, সংবাদ সকালে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। এতে জলাবদ্ধতার কবলে পড়েছেন শহরবাসী। নিচু এলাকার অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন, আমরা এর আগেও জানিয়েছিলাম যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিছুটা কমেছে। তবে সুরমা নদীর পানি কমলে কিন্তু আসলে শেষ নয়। বন্যার পরিস্থিতি কিন্তু আজকেও অবনতি হচ্ছে। সুনামগঞ্জের হাওরগুলোতে পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আজকে সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটি আসলে সুনামগঞ্জের মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, যার ফলে স্বল্প মেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে জেলা প্রশাসক বলছে এখনো আসলে কিছু কিছু জায়গা এখনো শুকনো রয়েছে, তবে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। যদি বৃষ্টিপাত থেমে যায় তাহলে হয়তো এই পানিও নেমে যাবে। কিন্তু আসলে আমরা ইতিমধ্যে জেনেছি যে সুনামগঞ্জের যে সবকটি উপজেলা আছে, বিশেষ করে দোয়ারা, ছাতক, তাহিরপুর, বিশ্বম্বরপুর, সেগুলোর নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং তাহিরপুর, বিশ্বম্বরপুরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে, জামালগঞ্জের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এতে করে আসলে সুনামগঞ্জের কয়েক লাখ মানুষ ভোগান্তিতে আছে। এবং আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে তারা এখন পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 516টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে এবং মানুষকে, যারা আসলে পানিবন্দী হয়েছেন, তাদেরকে উদ্ধারের কার্যক্রম চলছে এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য তারা বারবার আহ্বান জানাচ্ছেন এবং তারা শুকনো খাবার প্রস্তুত রেখেছেন পর্যাপ্ত, বানবাসী সকল মানুষের মধ্যে বিতরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে কিছুক্ষণ আগে সুনামগঞ্জের পানি কমেছে, নদীর পানি কমেছে, তবে হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। যদি বৃষ্টিপাত না হয় তাহলে নদীর পানি আরো কমবে। তবে ভারতের চেরাপুঞ্জিতে যদি ব্যাপক বৃষ্টিপাত হয় তাহলে আবার নদীর পানি বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী মেহেদি হাসান যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে। এদিকে সিলেটের নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে বন্যায় প্লাবিত হয়েছে নগরী সহ জেলার 12টি উপজেলা। সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি গোয়াইন নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গত 24 ঘন্টায় জেলায় 153 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেট নগরীর তালতলা, মাছিমপুর, যতরপুর, সোবাহানি ঘাট ও উপশহর এলাকার কোথাও কোথাও হাঁটু পানিও দেখা গেছে। উপজেলার বিভিন্ন সড়ক বন্যায় প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশ্রয় কেন্দ্রে 296 জন মানুষ তাদের গবাদি পশু সহ উঠেছেন। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ করা হচ্ছে। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে দেশের সব সরকারি অফিস। তবে বদলে গেছে দীর্ঘদিন ধরে চলে আসা অফিসের সময়সূচি। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস থেকে নতুন এই অফিস সময়সূচি কার্যকর হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন এই কর্মসূচির সিদ্ধান্ত হয়।
এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে। দর্শক, ঈদের পরে অফিস আদালত সব খুলে দিয়েছে এরই মধ্যে। তো সচিবালয়ে এখন ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি জয় যাদবের কাছে। জ্যোতি, আপনি জানেন যে ঈদের 5 দিন ছুটির পর আজ যথারীতি সরকারি অফিস আদালত খুলেছে এবং আজ থেকে সরকারি অফিস চালু হয়েছে এবং অর্থাৎ কর্মদিবস ঈদের পর আজ শুরু হয়েছে। একটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে ঈদের আগে যে সবশেষ মন্ত্রিপরিষদের সভা হয়েছিল সেই সভায় কিন্তু সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে আপনার ঈদের পর যে অফিস সূচি সেটি আবার পুনরায় আগের মতো ফিরে যাবে, অর্থাৎ 9টা থেকে 5টা যে 8 ঘন্টা দৈনিক কর্মঘণ্টা সেই কর্মঘণ্টায় ফিরে যাবে সরকারি অফিস আদালত, আধা সামরিক বেসামরিক যে অফিসগুলি আছে সবগুলি। এবং আপনাকে যদি আমি এখন একটু বিষয় বলতে চাই যে এই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আপনার আজ থেকে সকালে সচিবালয়ে বা অন্যান্য সরকারি অফিস আদালত সবগুলো কিন্তু সকাল 9টা থেকেই খুলেছে এবং এটি চলবে 5টা পর্যন্ত। এবং যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য যে আমরা যদি দেখি যে বিগত 19 মাস আগে অর্থাৎ 2022 সনের নভেম্বর মাসে কিন্তু আপনার এই বিদ্যুতের চাহিদার মেটানোর জন্য 1 ঘন্টা অফিস সূচি কার্টল করা হয়েছিল, অর্থাৎ কমানো হয়েছিল। সেটি করা হয়েছিল সকাল 10টা থেকে বিকাল 5টা, অর্থাৎ 7 ঘন্টা অফিস কর্মসূচি চলতো। এই হিসাবে যেই সপ্তাহে আপনার যে 40 ঘন্টা কর্মসূচি ছিল অর্থাৎ 40 ঘন্টার যে কর্মঘণ্টা ছিল সেটি কিন্তু রহিত করে আপনার গত 2022-এর নভেম্বরে সেটি 35 ঘন্টা রাখা হয়েছিল। সেই সিদ্ধান্তটি সরকার প্রত্যাহার করে নিয়েছে এবং প্রত্যাহার করার পর এখন বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিস্থিতি স্বাভাবিক থাকায় সেই বিবেচনায় সরকার বর্তমানে সেই সিদ্ধান্তটি প্রত্যাহার করে নিয়েছে এবং আজ থেকে সরকারি অফিস আবার পুনরায় অর্থাৎ আগের মতোই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে। এবং এই মুহূর্তে যদি আমি আপনাকে সচিবালয়ের চিত্র দেখাই যে এই মুহূর্তে সকাল 9টা থেকেই আপনার মন্ত্রীরা, তারপর আপনার এই সচিব, উপসচিব অর্থাৎ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু সকাল 9টা থেকে, যেটি এর আগের বার তারা 10টার মধ্যে উপস্থিত হতেন, এখন 9টার মধ্যেই উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে 5 দিন ঈদের একটি ছুটি গিয়েছে এবং আজ বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন কর্মদিবস রয়েছে এবং তারপরে আরো 2 দিন ছুটি সরকারি ছুটি আছে, যার কারণে অনেক কর্মকর্তা বা অনেক কর্মচারী কিন্তু ঈদের ছুটির সাথে পাওনা 2 দিনের বেশি ছুটি নেওয়ার কারণে সচিবালয়ে যেই অন্যান্য সময়ের মতো যেই রমরমা বা যেই একটি পরিবেশ কর্মচাঞ্চল্য সেটি কিন্তু এখনো ফিরেনি এবং যেই বিষয়গুলি এখন পর্যন্ত সচিবালয়ে ঢিমে তালাভাবে অফিস চলছে যেহেতু ঈদের ছুটির পর আজ প্রথম কর্মদিবস। জ্যোতি, সচিবালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জয় যাদব। হিসাব বুঝিয়ে না দিয়ে সিটি কর্পোরেশনের জমিতে করা ভবনের সব লুটে পুটে খাচ্ছে বোরাক রিয়েল এস্টেট ও 5 তারকা হোটেল শেরাটন। জনস্বার্থে তৃতীয় পক্ষ রিট করে আদালতের নির্দেশনা এনে দিলেও আজও প্রশ্নবিদ্ধ সিটি কর্পোরেশনের পদক্ষেপ। অবৈধভাবে ভবন করে সিটি কর্পোরেশনের হাজার কোটি টাকার সম্পদ দখল নিয়ে এম এ আজিমের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় ও শেষ পর্ব। ছবি তুলেছেন মারুফ হাসান খান। উচ্চ আদালতের নির্দেশে বাধ্য হয়েই বনানী সুপারমার্কেট ও শেরাটন ভবনের হিস্যা বণ্টন চুক্তি হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বোরাক রিয়েল এস্টেটের মধ্যে। এরপর কেটেছে 7 মাস। তবে বাস্তবে কি সিটি কর্পোরেশনের অংশ ছেড়ে দিয়েছে বোরাক? জানতে প্রথমেই শেরাটন ভবনে দেশ টিভি টিম। 28 তলার এ ভবনের নিচতলায় রয়েছে সিটি কর্পোরেশনের মার্কেটের ব্যানার মাত্র। সেখানে দাঁড়াতেই বাধা শেরাটন নিরাপত্তা কর্মীদের। এমন পরিস্থিতি বলছে 28 তলার সম্পূর্ণটাই এখনও শেরাটনের দখলে। এবার গন্তব্য পাশের সুপারমার্কেটে। 3টি তলায় মিলেছে সিটি কর্পোরেশনের বনানী সুপারমার্কেটের অস্তিত্ব। 4র্থ তলায় উঠতে গেলেই বাধা বোরাক রিয়েল এস্টেটের নিরাপত্তা কর্মীদের।
এটাও কি ডিএনসিসির? এ দুটি ভবনের ২০ তলা সিটি কর্পোরেশনের দখলে থাকার কথা থাকলেও শেরাটন আর বোরাক যে সবটা লুটেপুটে খাচ্ছে তারই বিবৃতি মার্কেট সভাপতির কথায়। হাউজিং করতে গিয়ে সে যখন 16 তলা করে ফেলছে আর সিটি কর্পোরেশন খুব ইজি মনে করছে, সে ওই সামনের জায়গাটাও লিজ নিয়ে নিছে, পার্কিংটা আমাদের খালি জায়গাটা ওইখানে যে 30 তলা ফাউন্ডেশন 30 তলা করে ফেলছে। তাহলে আদালতের নির্দেশনার পরও যে চুক্তি তা কি শুধুই দেখানো? জানতে মেয়রের মুখোমুখি দেশ টিভি। এখনো চিঠির মধ্যেই সীমাবদ্ধ বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 20 তলা পর্যন্ত যেটা আছে পুরোটাই তাদের ট্যাক্স দিয়ে, তার সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে, তারা আমাদের ভাড়া দেবে। থ্যাংক ইউ। উচ্চ আদালতে রিট করে হাজার কোটি টাকার সম্পদ সিটি কর্পোরেশনকে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা এনে দেওয়ার পরও সিটি কর্পোরেশনের নিতে না চাওয়ার প্রবণতায় হতাশ আইনজীবী। সবকিছু দেওয়ার পর সিটি কর্পোরেশন যদি নিতে গড়িমসি করে না নেয়, তাহলে তো এখন আরেকটা মামলা দুদকে গিয়ে করা লাগে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। আপনারা রিপোর্ট করেন, প্রয়োজনে আমরা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে করব। কারণ সমস্যা হয়েছে কি, এত 2 নাম্বার লোকের দেশে আপনি কাজ করা খুবই টাফ। কারণ একটা ঘোড়াকে আপনি টেনে টেনে পানি পর্যন্ত নিতে পারবেন, কিন্তু এই ঘোড়াটা যদি পানি নিজে না খায় আপনি মুখের ভিতরতে পানি ঢুকাইতে পারবেন না। কি মাঝে মধ্যে এইসব দেশে থেকে এইগুলা আমাদের ফেস করতে হয়। 2014 সালে ভবন নির্মাণ শেষ হলেও অজানা কারণেই নিজেদের সম্পদ বুঝে নেয়নি সিটি কর্পোরেশন। জনস্বার্থে উচ্চ আদালতে রিট করে নির্দেশনা আনলেও শুধু কাগজে কলমে চুক্তি করে রেখেছে তারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সরকারের নানা বাধা বিপত্তির মধ্যে আনুষ্ঠানিক কাউন্সিল করতে না পারলেও দল পুনর্গঠনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিএনপি, এমনটিই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নেতৃত্বের পরিবর্তন কারো ব্যক্তি প্রয়োজনে নয়, বরং দলের প্রয়োজনে বলে উল্লেখ করেছেন তিনি। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায় নিয়ে নানা প্রশ্ন, আলোচনা সমালোচনার মধ্যে বারবার দাবি উঠছিল দল পুনর্গঠনের। এমন আলোচনা সমালোচনার মধ্যেই হঠাৎ বিলুপ্ত করা হয় ঢাকা সহ 4 মহানগরের কমিটি এবং সহযোগী অঙ্গ সংগঠন যুবদলের আহ্বায়ক কমিটি। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্র দলের। এছাড়া গেল শনিবার দলের কেন্দ্রীয় পর্যায়ে রদবদল করে নতুন করে পদায়ন করা হয় 45 নেতাকে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের কেন্দ্রীয় পর্যায়ে প্রায় অর্ধশত নেতার পদের রদবদলেও জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার। প্রতিনিয়তই যা ডালপালা ছড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, এটি কি দল পুনর্গঠনের অংশ নাকি সিদ্ধান্তহীনতার প্রতিফলন? বিএনপি নেতারা বলছেন, সরকারের বাধার কারণেই কাউন্সিল ছাড়াই পুনর্গঠন করতে হচ্ছে দলকে। গঠনতন্ত্রের অর্পিত ক্ষমতা বলেই দলের চেয়ারম্যান যেটা সঠিক মনে করছেন, যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দিয়েছেন। যারা এসছেন সবই আন্দোলন সংগ্রাম দলের নিবেদিত প্রাণ নেতাকর্মী এবং তারাই এখানে মনোনীত হয়েছে। কয়েকটা ডিস্ট্রিক্টে বোধহয় নাম নাই বা বললাম, যখনই করতে যাই কোনো না কোনো একটা বাধা আসে। তো বাট এটাও আপনার মানে এত তো সত্ত্বেও আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব কিন্তু প্রতিদিনই টাইম দিচ্ছে কোনো না কোনো জায়গায় পূর্ণাঙ্গ কমিটি করার জন্য, এবং নিয়ম নীতি মেনেই উনি কমিটি করতে বলতেছে। সেই নিয়ম নীতি মানাটাই আমাদের জন্য একটা সমস্যা এখন দাঁড়িয়ে গেছে। সামনের দিনে সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে গঠনতন্ত্র মেনেই দলের পুনর্গঠন করা হচ্ছে দাবি বিএনপির এই শীর্ষ নেতার। পরীক্ষকের সাথে আর পরীক্ষার্থীর সাথে তো দ্বন্দ্ব নাই, পার্টির চেয়ারম্যানের সাথে তো কারো দ্বন্দ্ব নাই। তো সুতরাং উনি যখন নাম্বার দেয়, উনিও তো কে কতটুক লেখছে, কে কতটুক নাম্বার পাওয়ার যোগ্যতা অর্জন করছে ততটুকুই তো দিচ্ছে। ঢাকা মহানগরীতে ভারপ্রাপ্ত সদস্য সচিব কয়বার পাল্টাইতে হইল? এটা কি ইচ্ছা করে পাল্টাইতে হয়েছে? আমাকে বাধ্য করছে। তো সুতরাং এটা কাউন্সিল হওয়ার যে পরিবেশ, সেটা রাজনৈতিক পরিবেশ। আমি আন্দোলনের কথা বাদ দিলাম, আমি বড় বড় বিক্ষোভ মিছিলের কথা বাদ দিলাম, বাট আমি যে আমার একটা জেলায় একটা অনুষ্ঠান করবো, সবাই ডাকবো, আমি একটা কাউন্সিল করবো, তার জন্য আমার পুলিশের অনুমতি লাগবে। পুলিশ অনুমতি না দিলে আমি করতে পারবো না। তা এখন তাহলে আমাকে কি করতে হবে? আমার বিকল্প পথ তৈরি করতে হবে, ঠিক কিনা? যে কোনো সুবিধা মতো সময়ে দলের আনুষ্ঠানিক কাউন্সিলের বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়। কাউন্সিল হবে, কাউন্সিল হতেই হবে, আমাদের নিয়মেই আছে কাউন্সিল হবে, কিন্তু আমরা কাউন্সিলের সেই পরিবেশটা
অপেক্ষায় আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচন সংঘাতমুক্ত হওয়াকে রাজনৈতিক অর্জন হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা বলছেন যে বিএনপি না আসায় তৃণমূলে আওয়ামী লীগের জনপ্রিয় নেতারা সামনে এসেছে। তবে স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত রেখে নির্বাচনের ফলে দলে অন্তর্দ্বন্দ্ব বিভাজন আরও প্রকট হয়েছে বলেও মনে করছেন অনেকে। জানান এ কোন্দল নিরসনই এখন বড় লক্ষ্য। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী জয় যাদব। গেল ৫ জুন শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। দলীয় প্রতীকবিহীন বিএনপিবিহীন একচেটিয়া এই নির্বাচনে জাতীয় নির্বাচনের মতোই দলের স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত রেখেছিল আওয়ামী লীগ। ফলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নিজেদের মধ্যেই। জয় পরাজয় দুটোই আওয়ামী লীগের ঘরে। নেতারা বলছেন বিএনপি অংশ না নেওয়ায় রাজনৈতিকভাবে এর বিকল্প ছিল না। তবে এবারের উপজেলা নির্বাচনের পরিবেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় ছিল সহিংসতামুক্ত। ভোট নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বিরোধী দলগুলোর। মানুষকে আমরা ভোটমুখী করতে পেরেছি, ভোট কেন্দ্রমুখী করতে পেরেছি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যা হয়েছে এটি যোগ্য নেতৃত্ব বেরিয়ে এসছে, যে নেতৃত্ব আগামী দিনে একটি দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দেবেন। উপজেলা নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক সফলতা হলো শান্তিপূর্ণ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন যে করা যায় সেটা প্রমাণিত হয়েছে। এখানে রক্তক্ষয় হয়নি, এখানে সারা দেশব্যাপী খুনাখুনি, মারামারি অথবা আতঙ্ক সৃষ্টি করা হয়নি। এখানে ভোট লুট হয়নি। জাতীয় নির্বাচনের পর উপজেলাতেও স্বতন্ত্র প্রার্থী রেখে এককভাবে নির্বাচন করাতে যে সংগঠনের ক্ষতি হয়েছে সেটা স্বীকার করছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন কোন দল বাড়লেও পরিস্থিতি বিবেচনায় রাজনীতির বৃহত্তর স্বার্থে সভাপতি শেখ হাসিনার বার্তাটি নেতাকর্মীরা ঠিকই বুঝবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের অভ্যন্তরীণ কিছুটা ক্ষতি হয়ে গেছে, আমাদের নিজেদের মধ্যে কিছু দ্বিধা বিভক্তি হয়েছে, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কুন্দল দেখা দিছে। এইগুলা আমরা নেত্রী পর্যন্ত 2বার তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে তিনি কথা বলেছেন এবং আস্তে আস্তে যত সময় যাচ্ছে আস্তে আস্তে ব্যাপারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দলের একাধিক নেতাদের মধ্যে বিভাজন বেড়েছে, কর্মীদের মধ্যে বিভাজন বেড়েছে, এটা অস্বীকার করবার কোনো কারণ নেই। এবং আওয়ামী লীগের নেতা একজন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই যে আদর্শ এবং আপনার নেতৃত্বের প্রতি আস্থা, এটি দিয়েই আমরা আবার যে সাম্প্রতিক যে বিভাজনটি হয়েছে এই বিভাজনটি আমরা উত্তরণ করতে পারবো। আওয়ামী লীগ নেতাদের দাবি নির্বাচনে না এসে ভোট বর্জনের ডাক দিয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে বিএনপির চেষ্টা সফল হয়নি এবারের উপজেলা পরিষদ নির্বাচনে। নির্বাচনে না এসে বিএনপি নামক কোনো দলের অস্তিত্ব বাড়ছে বা তারা এই কোনো লাভবান হয়েছে এটি মনে করো কোনো কারণে নাই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। 2 দিনের সফরে উত্তর কোরিয়ায় ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটিকে সমর্থনের অঙ্গীকার, পেন্টাগনের উদ্বেগ। ইচ্ছে থাকলেই সম্ভব একটি শহরকে সুন্দর এবং বসবাসের উপযোগী করা। সঠিক পরিকল্পনা এবং কঠোর অনুশাসনেই সিঙ্গাপুর হয়ে উঠেছে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন সিটি। বাংলাদেশের মেয়ররা বলছেন যে পরিকল্পনা নিয়ে এগোতে চান তারা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে রয়েছে অনীহা। সিঙ্গাপুর থেকে ফিরে এসে আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। এটি 2 শহরের 2 চিত্র। একটি শহর সাজানো পুরো পরিকল্পনা দিয়ে আর অন্যটি অপরিকল্পিত। বলছিলাম সিঙ্গাপুরের কথা। রাস্তাঘাট, আশেপাশের পরিবেশে কোথাও দেখা মেলে না একটুও ময়লা আবর্জনা, নেই কোনো বিকট হর্নের শব্দ। অথচ বিপরীত চিত্র ঢাকা শহরের। সব স্থানেই অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আর হর্ন ছাড়া এ শহর যেন একদমই অচল। শুধু শহরই না, শহরের মানুষেরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। যত্রতত্র ময়লা ফেলছে না কেউই। সিঙ্গাপুর শহরের পরিকল্পনাকে কাজে লাগিয়ে নিজ নিজ শহর সাজাতে চান বাংলাদেশের মেয়ররা। এখানে জনগণের মধ্যে আমি যেটা দেখেছি, আমি বিভিন্ন দেশের উন্নত শহরে গিয়েছি, জনগণের মধ্যে যে অ্যাওয়ারনেস
এটি কিন্তু আমাদের অভাব রয়েছে। আগে থেকে মাস্টার প্ল্যান ছিল না, এলোপাথারিভাবে বাড়িঘর এবং রাস্তাঘাট হয়েছে। ড্রেনের ব্যবস্থা আমাদের জন্য খুবই খারাপ এবং আমাদের পরিবেশগত দিক দেখছেন আপনারা, আমাদের হিট বেশি হয়ে গেছিলো, গরম হয়ে গেছিলো এবং পরবর্তীতে আবার ঝড় তুফান, সব মিলে আমরা একটা ঝুঁকিতে আছি বাংলাদেশের মানুষ। দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ন হয়েছে, যেভাবে যা মনে হয়েছে সেভাবে হয়ে গেছে মানুষের একটি চাহিদার প্রেক্ষিতে। এখন সেটাকে নতুন করে পরিকল্পনার আওতায় আনা এটা অত্যন্ত দুরূহ এবং কঠিন। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন মুখে শুধু পরিকল্পনা নিলে হবে না, শহরকে পরিচ্ছন্ন নগরী করতে হলে প্রথমে দরকার সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করা। নগর পরিচালনা করার যে সরকার, তারাতে নগরের যে 11টা মন্ত্রণালয়ের 54টি সংস্থা এই নগরকে নিকষিত করে, তার অধিকাংশের উপর তার কোনো নিয়ন্ত্রণ নাই। নগরের যে সরকার, সেই মেয়র, কাউন্সিলর এবং তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীর হাতে নিয়ন্ত্রণ খুবই কম। ফলে এই দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে এই নগরী সাংঘাতিকভাবে এক অচলায়তনের মধ্যে চলছে। তবে সদিচ্ছা থাকলে যে কোনো শহরকে পরিকল্পনা মাফিক গুছিয়ে তোলা সম্ভব বলে মনে করেন নগরের এই পরিকল্পনাবিদরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া চামড়ার দামের কোনো প্রভাব নেই বাজারে, বরং আড়তদার এবং সিন্ডিকেটের ইচ্ছেতেই ক্রয় বিক্রয় হচ্ছে চামড়া। মালিকদের দাবি, ইউরোপ সহ অন্যান্য দেশে বাংলাদেশি চামড়ার চাহিদা কম থাকায় কমেছে দাম। হেমায়েতপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ঈদকে কেন্দ্র করে দেশের বাজারে জুতার দাম বাড়লেও বিপরীত চিত্র চামড়ার মূল্যে। পানির দামে চামড়া সংগ্রহ করছেন ট্যানারি মালিকরা। ঈদের আগে সরকার মালিকদের সাথে আলোচনা করে প্রতি বর্গফুট চামড়ার দাম 5 টাকা বৃদ্ধি করে 55 থেকে 60 টাকা করলেও সরকারের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মতো করে চামড়া কিনছেন তারা। কারণ হিসাবে কেমিক্যাল সহ চামড়া শিল্পের সাথে জড়িত নানা দ্রব্যের দাম বৃদ্ধিকে দুষছেন। ইউরোপিয়ান ইউনিয়নরা আসছে আমাদের এখান থেকে চামড়া নিত, এখন একমাত্র চায়না ছাড়া আমাদের আর কোনো বায়ান নাই। আর ওরা আমাদের এখানে আসে সিন্ডিকেট করে মাল নেয়, মালের দাম দেয় ধরেন 80 সেন্ট, ওদের টার্গেট হলে ওরা 50 সেন্টে মাল নেবে। একজনে বাদ দিয়ে যায়, আরেকজনে নিয়ে যায়, তাতে আমরা বিক্রি করি, উভয়ে লসের মাধ্যমে আছে। কেমিক্যাল আছে কিন্তু বলছে যে নাই, এটা মজুত করে রাখা অন্যত্র। যখন দাম বাড়িয়ে দেওয়া তখন বলে যে 5 ব্যাগ 10 ব্যাগ দেবো, তাও অন্যখান থেকে আমি এনে দেবো, আমার কাছে নাই। কিন্তু অথচ তার কাছেই আছে, সে এগুলি লঘুচুরি করছে আমাদের কাছে। ধর্মীয় বিধান মতে চামড়ার প্রধান হকদার এতিম, মিসকিন এবং দরিদ্র প্রান্তিক মানুষেরা। দাম না বাড়ায় তারা প্রাপ্য হক থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের অসহায় যে দরিদ্র মানুষগুলো যে চামড়া থেকে একটু বেনিফিট পায়, ওই বেনিফিটটাকে ধ্বংস করার জন্য মূলত এই সিন্ডিকেটটা করছে। এটা ব্যবসায়ীরা সিন্ডিকেটের কারণে মাদ্রাসা এটার দাম পাইতেছে না পাওয়ার কারণে মাদ্রাসাওয়ালারা জিম্মি। চামড়া নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও তার কার্যক্রম দেখা যায়নি মাঠে। সকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব সাভারের বিসিক শিল্পনগরী পরিদর্শনে গিয়ে ট্যানারি মালিকদের অব্যবস্থাপনা নিয়ে বলেন, এখানে যেসব কেমিক্যালসগুলো আগে ইউজ করা কম হতো বা করা যায় নাই, সেগুলোকে করা, অনেকগুলো মেশিনারিজ নষ্ট হয়ে গেছিল, সেগুলোকে আবার রেট্রোফিট করা, এইগুলো সমস্ত কিছু সচল করা হয়েছে। 3টা টার্মে আমরা হয়তো এটাকে ফেজ বাই ফেজ অ্যাড্রেস করতে পারবো। প্রতি বছরই ডেভেলপ হবে, বাট রাতারাতি সম্ভব না। ঢাকার চামড়ার কিন্তু প্রকৃত দাম পাওয়া গেছে। ঢাকার বাইরের যে চামড়াটা, সেই চামড়াটা আপনার রাত্রি 10টার পরে যে ট্রাকগুলো ঢুকেছে সেটার কিন্তু মানের বিষয় থেকে যায়, সেখানে কিন্তু যে প্রকৃত দামের কথা বলা হয় সেটা তো দাম পাবে না। এদিকে ট্যানারি শ্রমিকরা চামড়ার প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। অভিযোগ আছে চামড়ার প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি নিয়েও। গত 1 দশকে জুতাসহ সব ধরনের চামড়াজাত পণ্যের দাম বাড়লেও নানা অজুহাতে কমেছে চামড়ার মূল্য। দফায় দফায় বৈঠক করে সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও তার কোনো প্রভাব নেই চামড়ার বাজারে। ট্যানারি মালিক আর সিন্ডিকেট চক্রের কাছেই জনজিম্মি দেশের চামড়ার বাজার। সাভারের হেমায়েতপুর থেকে মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। আজ শুরু টি20 বিশ্বকাপের সুপার 8 রোমাঞ্চ। সাউথ আফ্রিকাকে চমকে দিতে চায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। নওগাঁয় জমে উঠেছে আমের বাজার।
জেলার সবচেয়ে বড় আমের বাজার সাপাহারে এখন মিলছে বিভিন্ন জাতের আম। এবছর আমের উৎপাদন কম হলেও মৌসুমের শুরুতেই ভালো দাম পাওয়ায় লাভে ব্যবসায়ীরা। তবে পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে চাষিদের অভিযোগ, ওজনের বেশি নিচ্ছে তারা। সহকর্মী কাজী কামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমে উঠেছে নওগাঁর সবচেয়ে বড় সাপাহার আমের হাট। এর মধ্যে বাজারে উঠেছে ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ ও নাগফজলি আম। গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2000 থেকে 2600 টাকা মন। এছাড়াও ল্যাংড়া 2800 থেকে 3000 টাকা, হিমসাগর 3000 থেকে 3500 টাকা আর নাগফজলি 2200 থেকে 2400 টাকা মন দরে। মৌসুমের শুরুতে চড়া দামে আম বিক্রি হওয়ায় আমের ভালো দাম পাচ্ছেন চাষিরা। তারা বলছেন এবছর নানা কারণে আমের উৎপাদন কমলেও বাজার দরে পুষিয়ে নিচ্ছেন তারা। যদিও প্রশাসনের বেঁধে দেয়া ওজনের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পাইকারদের বিরুদ্ধে। আম কম ধরেছে কিন্তু কালার ভালো, দাম বেশি, এ কারণে বাগানিরা আর কি অনেক লাভবান হচ্ছে। শুনতেছি 45, অথচ নিচ্ছে 52 কেজি। ফলন কম, তারপরও দামও পাইতেছি না, তারপরও মনে 52 কেজির মন, তারপরে 53 পড়ে যাচ্ছে, আমাদের লাভবান হতে পারি না ভাই। তবে জেলার বাজারে আমের দাম চড়া হওয়ায় কিনতে এসে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে বলে অভিযোগ বাইরে থেকে আসা ব্যবসায়ীদের। মনে 2000-2500 টাকা আমের দাম বেশি মনে এবছর, কিন্তু আমরা বিক্রি করতে খুব ঝামেলা হইতেছে। সবকিছু মিলে এবারে আমের দামটা অত্যন্ত বেশি এবং বাজারে চড়া মূল্য দিয়ে আমটা কিনতে হচ্ছে। শুধুমাত্র ব্যবসাটা রানিং অবস্থা চলছে, ঈদের পর থেকে জমজমাট হবে আর কি। প্রশাসনের বেঁধে দেওয়া ওজনের চেয়ে কেউ বেশি আম নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কোনো আড়তদার বা পাইকারি ব্যবসায়ী বা আমের যে কোনো ব্যবসায়ী যদি কৃষকের কাছ থেকে জোরপূর্বক এই বেঁধে দেওয়ার ওজনের বেশি আম নেয়, তাহলে আমরা মোবাইল কোর্ট করব এবং ব্যবসায়ীদেরকে শাস্তি দেব, এটা আমাদের ঘোষণা। এবছর নওগাঁয় 33,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে আম্রপালি। তাই ঈদের পর এই আম বাজার আরও জমজমাট হওয়ার আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।